আর একটু তাতে জাস্টিস হয়, সেই জন্য উনি পোর্ট অ্যান্ড ডকে আমাকে কাজ করতে বলেছিল ট্রেড ইউনিয়ন, তো সেটা সুবিধে হলো না, কিছুদিন করেছিলাম। তারপরে সরোজ মুখার্জি আমাকে বললেন যে না, আপনি রেলওয়ে ইউনিয়ন করুন। সরোজ মুখার্জি তখন বড় নেতা। আর তারপরে আমি রেলওয়ে রেল রোড আসাম বেঙ্গল রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়ন তৈরি করলাম। তারপরে খুব খাটতে হয়েছিল, পিঠে একটা থলে নিয়ে থার্ড ক্লাসে, তখন সব অন্ধকার, কারণ ব্ল্যাক আউট, ট্রেনে ওঠাই মুশকিল। এইভাবে বিভিন্ন আসাম আর বিভিন্ন জায়গায় যেখানে রেলওয়ে আছে সেখানে গিয়েছি, অনেক সাড়া পেয়েছি মানুষের। আর ইস্ট বেঙ্গলে গিয়েছি। আগে তো শুধু আমার মার বাড়ি যেটা আছে সেখানে যেতাম, কিন্তু তখন এক বরিশাল ছাড়া যেখানে রেলওয়ে নেই, আজও বোধহয় নেই, সমস্ত জেলাতে আমি গিয়েছি তখন। আর ইসমাইল, বঙ্কিম মুখার্জি কিছুদিন, এইরকম আমরা অনেকেই ছিলাম যারা এটা অল্প দিনের মধ্যে একটা শক্তিশালী রেল রোড ওয়ার্কার্স ইউনিয়ন হয়ে গেল। তখন আমি ব্রিটিশ জেনারেল ম্যানেজারকে বললাম যে আমাদের এত সদস্য, এরকম শক্তি, আমাদের রেকগনিশন দিতে হবে। আরেকটা রেকগনাইজ ইউনিয়ন ছিল, যে হুমায়ুন কবির যার প্রেসিডেন্ট, অ্যাসোসিয়েশন, রেলওয়ে অ্যাসোসিয়েশন। এটা আমার মনে আছে যে খুব কষ্ট করতে হয়েছে 2 বছর, বিশেষ করে রেলওয়ে ইউনিয়ন করতে গিয়ে। কারণ ওই যে বললাম যে জানলা দিয়ে উঠতে হতো, নামতে হতো, পিঠে একটা রুকস্যাক ছালা থলে নিয়ে, যার মধ্যে কাপড় থাকতো ইত্যাদি এইসব। কিন্তু মানুষের এত সমর্থন, সহযোগিতা, ভালোবাসা পেয়েছি রেলওয়ের শ্রমিকদের, যে বাঙালি অবাঙালি, যে আমি উৎসাহিত হয়েছিলাম তার থেকে, এবং আমার লাভ হয়েছিল তার থেকে। তা যাই হোক, পরে ওখানে আবার তখনকার দিনে যেভাবে নির্বাচন হতো, ট্রেড ইউনিয়ন সেন্টার থেকে আবার নির্বাচিত হতো, যে রতনলাল ব্রাহ্মণ হলো চা বাগান থেকে দার্জিলিং, আর আমি হলাম রেলওয়ে থেকে। আর আরেকজন আমাদের রূপনারায়ণ রায়, তিনি হলেন এখন ইস্ট বেঙ্গল, সেটা পড়েছে সেই জায়গাটা। তা যাই হোক, সে তো আর নেই। তা আমরা এখানে এইটে হওয়াতে খুব সুবিধে হলো, মানুষের কাছে যেতে, মানুষের কথা বলতে, মানুষ শুনতে চাইতো। যে কমিউনিস্ট এমএলএ তো কোনোদিন দেখেনি তারা। অবশ্যই বঙ্কিমবাবু একবার হয়েছিলেন, কিন্তু তখন সেইভাবে ঠিক কাজ হতো না আর কি, তখন পার্টিও খুব দুর্বল ছিল। এখানে পার্টিও আমাকে খুব সাহায্য করেছে, এবং আমি অনেকের বাড়িতে থেকেছি, যেখানে খেয়েছি। তখন তো আর অসুস্থ ছিলাম না, কাজেই আমার সুবিধা হয়েছে। অল্প দিনের মধ্যে, প্রায় 2 বছরের মধ্যে, ওই 44-এ আরম্ভ করে 46-এ শক্তিশালী করে। আমার তখন হতো কি, একটা কলেজ হতো, হাজার হাজার শ্রমিক তারা ভোট দিয়ে একটা কলেজ তৈরি করত। কলেজটা বোধহয় 80 জন মেম্বার হতো। সেখানে আমি 8 ভোটে হুমায়ুন কবিরকে হারালাম। মৌলানা আবুল কালাম আজাদ ওকে সমর্থন করত, তা সত্ত্বেও হুমায়ুন কবিরকে আমি হারাতে পারলাম। এবং এতে একটা খুব সুনাম হয়ে গেল, এবং লোকের কেউ কমিউনিস্ট এসব জানতোই না বেশি, তারা জানতে পারলো যে এরকম তাহলে এরাও আছে রাজনীতিতে। আমি যেহেতু, সেটা একটু পরে 46 সালে আমি যেহেতু এমএলএ হলাম, তখন থেকে আমি পার্টির সেক্রেটারি হলাম, আমি পার্টির যে আমাদের সংবাদপত্র তার এডিটর হলাম। এই অনেক কাজ, এত কাজ করার, অ্যাসেম্বলিতে যেতে হতো, লিডার অব দি অপোজিশন ইত্যাদি। তা সেটা সুবিধা হয়েছিল আমার 46-এ। বিভিন্ন জেলায় জেলায় তখন তেভাগা আন্দোলন হচ্ছিল, সেই তেভাগা আন্দোলন দেখবার জন্য, ওদের সঙ্গে পরামর্শ করবার জন্য আমি গিয়েছিলাম।
আচ্ছা, তখন সুহরাওয়ার্দীর সরকার, এখানে মুসলিম লীগের সরকার। তারপরে সেখান থেকে ফিরে এসে আমি অ্যাসেম্বলিতে সেই সব কথা বলতাম, আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, অনেক মুক্ত এলাকা তৈরি হয়েছে, সেটা আর বলিনি, কিন্তু আমি দেখে এসেছি খুলনা টুলনা ইত্যাদি জায়গায়। আর জমিদার জোরদারদের বিরুদ্ধে সমস্ত আন্দোলন সংগ্রাম, তাদের আক্রমণ, এই সমস্ত হচ্ছে আর কি। তারপরে সুহরাওয়ার্দীকে আমি বললাম যে তেভাগা করতে আপনার অসুবিধাটা কি আছে, আপনি এটা আইন করুন না। তেভাগা সম্বন্ধে এত চারিধারে অনেক জায়গায়, জলপাইগুড়ি ইত্যাদি, সেখানে বার লাইব্রেরির সঙ্গে আমার কথা হয়েছে, অনেক জায়গায় আমি অনেক জেলাতে গিয়েছি, আমাদের দক্ষিণ 24 পরগনায় গিয়েছি, তারপরে হুগলিতে গিয়েছি, এর আমার মনে আছে এগুলো। তারপরে সুহরাওয়ার্দী তো কিছুদিন পর, এর একটা ঘটনা, কিছুদিন পর সুহরাওয়ার্দীকে আমরা বললাম যে একটা আইন আনুন। উনি বললেন আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তো এমএলএদের কথা শুনতে হবে, তাদের মতামত জানতে হবে। তো উনি মুসলিম লীগ এমএলএদের মিটিং ডাকলেন, ডেকে উনি হেরে গেলেন। উনি প্রস্তাব করেছিলেন যে একটা তেভাগা মতন, ঠিক এখন যা হচ্ছে সেরকম না, কিন্তু ভাগটা যাতে আর একটু তাতে জাস্টিস হয়, সেই জন্য উনি ওটা বলেছিলেন আনবেন। তারপরে আমি আর ভূপেশ গুপ্ত এর কাছে গেলাম, সুহরাওয়ার্দী, ওর সঙ্গে আমাদের খুব এমনি খাতির ছিল। আমরা গেলাম যে এটা কি হলো, ও বললো হোয়াট ক্যান আই ডু, I didn't know there were so many Jodhars in my party. If you abolish জমিনদারি তাহলে ওরা রাজি, কিন্তু জোরদার ওরা জোরদারি এসব ভাগটাগ এরা শুনবে না। তা আমি তো ওদের বিরুদ্ধে আমি কি করে প্রস্তাব আনবো, সেই প্রস্তাব আর এলো না। যে বললাম না, প্রথম নির্বাচন 52 সালে কিছুই পার্টির ছিল না, আপিস টাপিস ইত্যাদি কিছুই আমরা সংগঠিত করতে পারিনি। তা সত্ত্বেও আমরা প্রায় স্বতঃস্ফূর্তভাবে 28 জন এমএলএ পেয়ে গেলাম আমরা। আর আমি দাবি করলাম যে আমাকে লিডার অফ দি অপোজিশন করতে হবে। তখন অবশ্যই আমাদের বামপন্থী ইউনিটি ইত্যাদি এইসব হয়নি, আমরা নিজেরাই লড়াই করেছিলাম। শিক্ষকদের আন্দোলন এরকম তো কোথাও ভারতবর্ষে হয়নি, এবং তাদের সঙ্গে আমিও গিয়ে বসেছি এসপ্ল্যানেড ইস্টে। তারপরে তাদের ধরে নিয়ে যাওয়ার পর আমার বিরুদ্ধে আগে বলেছি ওয়ারেন্ট বেরোলো, তা আমি পালিয়ে গিয়ে অ্যাসেম্বলিতে আশ্রয় নিলাম, 3 দিন সেখানে ছিলাম। তারপরে আমার মাধ্যমেই মিটমাট হলো, নিরঞ্জন সেন মধ্যস্থতা করে ইত্যাদি করে তারপরে ওদের ছেড়ে দিল। তখন আমি যখন বাড়ি ফিরে যাচ্ছি 3 দিন পর, তখন আমাকে পার্ক স্ট্রিটের ওখানে গ্রেপ্তার করলো, বললো না আপনার নামে ওয়ারেন্ট আছে। তাই বললাম তো মিটমাট হয়ে গেছে তো, বললো তা আমরা জানি না, আমাদের হাতে ওয়ারেন্ট আছে, আপনার প্রেসিডেন্সি জেলে যেতে হবে। অবশ্যই বেশি দিন রাখেনি, 3-4 দিন ছিলাম আমি, তারপরে বেরিয়ে গেলাম। এরকম আন্দোলন আমাদের কলকাতায় বহু হয়েছে, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, তারপরে আমাদের রশিদারি দিবস, ভিয়েতনামের জন্য, কিউবার জন্য, এরকম অনেক আমাদের মানে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, এটা একটা পীঠস্থান হয়ে গেল, যেটার জন্যে এটা প্রায়ই হতো প্রসেশন, মিটিং ইত্যাদি, মিছিল। তা নেহেরু বলেছিলেন একবার যে সিটি অফ প্রসেশনস। প্রসেশন কিসের জন্য সেটা আর বললেন না। তারপরে অবশ্য আমাদের নিজস্ব আন্দোলন, বাস্তুহারার জন্য, শ্রমিক, কৃষক, শিক্ষক, শিক্ষা, তার জন্য বহু প্রসেশন, মিটিং ইত্যাদি এইসব হয়েছে, যার মধ্যে আমি প্রত্যেকটার মধ্যে আমি ছিলাম।